দর্শক আবারও স্বাগত জানাচ্ছি সিটিস্কেপ গণতন্ত্র এখন অনুষ্ঠান দেখার জন্য, সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনায় এবার যেটি আনতে চাই সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি আল কায়দা প্রসঙ্গ। যদিও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আল কায়দা প্রসঙ্গের যে বিষয়টি ঘোষণা করেছে আল কায়দা নেতা আইমান আল জাহরি, তিনি যেটা বলেছিলেন যে ভারতীয় শাখা খুলে এই অঞ্চলে তারা একটা প্রতিনিধিত্ব করার চেষ্টা করবে এবং এখানে যাদের মুসলমানদের উপর অবচার ও আগ্রাসন করা হচ্ছে সেটি তারা প্রতিরোধ করার চেষ্টা করবে। মন্ত্রী যেটা বলেছেন সেটি হচ্ছে সরকার জঙ্গিবাদ উত্থান ঠেকাতে সবসময় তৎপরতা থাকে এবং এই ধরনের কোনো রকম ভিডিও বার্তা বা কোনো কিছুতেই সরকার মোটেই বিচলিত নয়, এটি বলার চেষ্টা করেছেন। এবং আমি যেটি মান্না ভাইয়ের কাছ থেকে শুরু করতে চাই সেটি এই প্রসঙ্গ দিয়ে, যেটা হচ্ছে মানে ভালোভাবে আমাকে দিয়ে শুরু না করলে। জি জি, আমি যে বিষয়টা হয় মান্না ভাই, সেটা হচ্ছে যে বলা হয় আপনাদের সুশীল সমাজের ব্যক্তিরাই সেটি বলেন, সেটা হচ্ছে যদি একটা রাজনৈতিক পরিবেশ বা একটা যদি স্থিতিশীল অবস্থা না থাকে তাহলে কিন্তু সে যে কোনো রাষ্ট্রের মধ্যেই এই ধরনের যে আল কায়দা বা এদের একটা উত্থান হওয়ার যে সুযোগ সেগুলি তৈরি হয়ে থাকে। তো আপনি কি এই ধরনের বিষয়টাকে কিভাবে দেখছেন? বাংলাদেশে আমি তো একটু আগে গণতন্ত্র বা এই প্রশ্নের জবাবে একটা কথা বলেছি। আমি মনে করি দেশের পরিস্থিতিটা এরকমই, কিন্তু তাই বলে আমি এখানে আল কায়দার বিকাশ হবার মতো কোনো পরিস্থিতি হয়েছে তা বলি না। এরকম নয় যে আমার দেশের পরিস্থিতি খারাপ, ওয়েদার খারাপ মানে ঠান্ডা নাও হতে পারে, গরম বেশি হতে পারে, মানে বেশি বৃষ্টি হতে পারে, ঝড়ও হতে পারে। অতএব যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা একটা গণতন্ত্রের সংকট, যেটা আমরা আলাপ আলোচনা করে নিষ্পত্তি করতে পারবো। এই কারণে এইখানে আল কায়দার বিকাশের সুযোগ হয়েছে। এই বিতর্ক কিন্তু আগেও একবার আসছিল, যখন জাওহিরির একটা অডিও ক্যাসেট রিলিজ হয়েছিল এবং তার মধ্যে এরকম কথা বলা ছিল। আমি মনে করি পরিস্থিতিটা এখন এরকম কোনো অর্থে পরিবর্তিত হয় নাই। মানুষ আল কায়দার পক্ষে কোনো চিন্তা করে না, এবং এই চিন্তা মানে শুধু এই রকম না যে ধরেন ইয়াং যারা আছে, নতুন প্রজন্ম, তরুণ বা যুবক, তাদের মধ্যে একটা আবেগ তৈরি করেছে, এটার ধারে কাছে নাই। গরিব মানুষের মধ্যে কোনো কিছুর ইনফিল্ট্রেশন নেই। আদর্শগতভাবে আল কায়দার কোনো ভিত্তি বাংলাদেশ আছে আমি মনে করি। কাজী ফিরোজ চৌধুরী। আমি একমত যে এটা যে ধরনের কথা আসছে মাঝে মাঝে এগুলো আমাদের শুনতে হয়। আমরা মনে করলেন যে বাংলাদেশ অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আমরা শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বে যতটা করি, একে অপরের বিরুদ্ধে লড়াই করি, কিন্তু আমরা দেশকে কিন্তু সবাই ভালোবাসি। অতএব সেই প্রশ্নে কখনো আল কায়দা বা এই ধরনের কোনো উগ্রবাদী সংগঠনের জন্ম হবে বা তাদের সমর্থন দেবে, এটা কোনো দলই করবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। নিশ্চয়ই মান্না ভাই বলেছে এটা মীমাংসা সম্ভব, এবং সেই মীমাংসা সম্ভবের জায়গার মধ্যে আল কায়দার মতো কোনো উত্থান মোটেই সম্ভব না। আপনি একমত পোষণ করছেন? যে আমি দ্বিমত কারোর সাথে করবো না, আমি শুধু একটু সাপ্লিমেন্ট বা সংযোজন করবো। সেটা হচ্ছে যে সময়টা কখন এই মেসেজটা, ভিডিও বার্তা এমন একটা সময় প্রচার করা হয়েছে যখন দেশে একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে, পলিটিক্যালি অ্যান্ড সোশ্যালি। একটা ইরাপশন, রিলিজিয়াস ইরাপশন করার একটা প্রসেস চলছে। বিশেষ করে গত পরশুদিন আমাদের, গতকালকেই তো সন্ত্রাস বিরোধী একটা আন্তর্জাতিক সম্মেলন এখানে হয়েছে। এটাকে মাথায় রেখে এটা করেছে। এটা নিয়ে আমার মনে হয় আমাদের রাজনৈতিক বিশ্লেষক এবং মান্না সাহেব বলেছেন, তাছাড়াও আজকে টেলিভিশন যারা বিশ্লেষক, একটা লম্বা একটা আলোচনা হয়েছে, তাতেও তারা এই কথাই বলেছেন, এটা কিন্তু বিচলিত হবার কিছু নেই, তবে আমরা সচেতন থাকতে হবে। জি, আব্দুল্লাহ নোমান। সরকার মাঝে মধ্যে বলেন যে আল কায়দা এবং সন্ত্রাসবাদ এখানে এই কে তারা দেখেন এবং সেটা বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর উপরে চাপিয়ে দিতে চান। আমার মনে হয় যে মান্না ভাই যে কথা বলেছেন, এখানে সবাই যে কথা বলেছেন, আমাদের দেশে আমি নিজে মনে করি যে আল কায়দার কোনো সংগঠন নেই, গড়ে উঠবে না। এবং বাংলাদেশের মানুষ এই ধর্মীয়ভাবে ধর্মীয় সম্প্রীতি তাদের মধ্যে থাকলেও উগ্র না, এবং কোনো সময়ে এই ধরনের কোনো কর্মকাণ্ডকে এই দেশের মানুষ করবেও না। সবকিছু মানুষ একসাথেই করে, ঈদ সবকিছু একসাথেই করে, এবং আমরা মনে করি এই ধরনের কোনো কিছু উত্থান যাতে না হয় সেটি আমরা প্রত্যাশা করি। আমরা আমাদের সাথে এই ক্ষেত্রে আমাদের যে মন্ত্রী, একজন শিক্ষার্থী বোধহয় প্রশ্ন করছে, বোধহয় আমরা প্রশ্নটা নেই। জি, মন্ত্রী যে বক্তব্যটা করেছেন এটা আমরা একটা প্রশ্ন নিচ্ছি। জি, প্রশ্নটি করুন আপনি। আসসালামু আলাইকুম, আমি আবু সালেম মুসা, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ডিবেটিং সোসাইটি এর সদস্য এবং ডিবেট ফর ডেমোক্রেসি এর সদস্য।
আমার প্রশ্ন হচ্ছে কাজী ফিরোজ রশিদ স্যারের কাছে, একই জোটে নির্বাচন করেও যে বিরোধী দল হওয়া যায় তা আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেখেছি। এমন প্রশ্ন হচ্ছে সেই সময়ে যে বিতর্কটি তৈরি হয়েছিল, এখন জাতীয় পার্টি সংসদে যে কার্যকর ভূমিকা রাখছে, এতে করে কি আসলে সেই বিতর্কটির অবসান হবে? এবং আমরা কার্যকর বিরোধী দল বলতে যা বোঝাই, আসলে কি আমরা সেই অবস্থানে জাতীয় পার্টিকে দেখতে পারবো কিনা? জি, পরবর্তী প্রশ্ন। জি, আমরা আরেকটা প্রশ্ন নিব, প্রশ্নটি করুন। আমি সাবরিনা ইয়াসমিন মিলি, স্টেট ইউনিভার্সিটি অফ ডিবেটিং সোসাইটির জেনারেল সেক্রেটারি এবং ডিবেট ফর ডেমোক্রেসির মেম্বার। আজকে দেশীয় অনেক সমস্যা থাকলেও আমাদের বিদেশি কিছু কথা ভাবিয়ে তোলে, যেমন আল কায়েদার বিষয়টি নিয়ে এখন আলোচনা হচ্ছে। কিছুক্ষণ আগেই স্যাররা বললেন যে আল কায়েদা এখানে কোনোভাবেই ঘাঁটি গাড়তে পারবে না, কিন্তু তারপরেও কিন্তু জঙ্গি সংগঠনদের তৎপরতা বেশ ভালোভাবেই এদেশে আমরা দেখেছি। তাহলে কি এই আল কায়েদার এই ঘোষণাকে উস্কানি বলবো, না এই জঙ্গি সংগঠনগুলো সোচ্চার হয়ে ওঠার জন্য তাদের একটা মেসেজ বলবো? ধন্যবাদ। জি, ধন্যবাদ সাবরিনা। আমরা শুনছিলাম স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ডিবেটিং সোসাইটির এবং শিক্ষার্থীদের প্রশ্ন। কাজী ফিরোজ রশিদ, আপনাকে যে প্রশ্নটি করে জাতীয় পার্টির অবস্থানটা আবার একটু ক্লিয়ার করার কথা বলছেন। প্রশ্নটা যে আমরা সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবো কি না। আপনার সংসদের প্রসিডিংস যদি দেখেন, এর আগে সংসদে বিরোধী দল হিসেবে নোমান ভাই ছিলেন, তার আগে সংসদে আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে ছিল। সেই প্রসিডিংস যদি দেখি, তার থেকে অনেক বেশি কার্যকর ভূমিকা আমরা পালন করতে পারতেছি। ওনারা সংসদে না গিয়েই হয়তো শুধুমাত্র সংসদ সদস্যপদ রাখার জন্য 90 দিনের মধ্যে যেতে হয়, একদিন গিয়া সই করে ভিতরে ঢুকে হইচই করে বেরিয়ে আসছেন, এবং সংসদকে যে কার্যকরী করার জন্য যে পন্থা, তার কোনটাই গ্রহণ করা নেই। আমরা নির্বাচন হয়েছে, নির্বাচনে আমরা সংসদে যে কজনই যাই না কেন, আমাদের সংখ্যা যাই থাকুক, আমরা চেষ্টা করি প্রত্যেকটা বিষয় জাতীয় ইস্যুকে সংসদে তুলে ধরার জন্য, এবং যদি সরকারের সেখানে কোনো রকম অন্যায় দেখি, দুর্বলতা দেখি, সেগুলো আমরা সংসদে তুলে ধরি। এটাই সংসদ সদস্যদের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা যে সমস্যা আছে আমরা সংসদে তুলে ধরি। সংসদ সদস্য কেন যায়? আইন প্রণয়ন করবে, তার এলাকায় কি সমস্যা আছে এইগুলো সংসদে তুলে ধরবে এবং এইগুলো সমাধানের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। সেই অঙ্গীকার দিয়েই কিন্তু আমরা নির্বাচনে আসি। নির্বাচনে আসার আগে কিন্তু আমরা প্রত্যেকটা মিটিংয়ে গিয়ে অনেক কথা বলি যে আমি যে হতে পারি এই স্কুলটাকে আমি ডেভেলপমেন্ট স্কুল নেব, এইখানে আমি একটা ভালো রাস্তা করবো, এখানে গভীর নলকূপ করবো ইত্যাদি। যেই সংসদে আসে আর কোন সংসদ সদস্য সংসদ যোগদান করে না, সংসদ থেকে বেরিয়ে চলে আসার পরে ওই অঞ্চলে কিন্তু মানুষের কথা বলার কেউ থাকে না, কাজ হয় না। কিন্তু আমরা সেইটা করতেছি। আমি মনে করি এখনই সংসদ অতীতের যে কোনো সংসদ থেকে বেশি কার্যকর আছে। যেহেতু এই শিক্ষার্থী বন্ধু আপনার সাথে এখন লাইনে নেয়, তার পক্ষে আরেকটা বিষয় একটু জানা যদি আগ্রহ প্রকাশ হচ্ছে, এই যে সংসদে 5 জনের নির্বাচন, যেটা বলছিলেন মান্না ভাই, যে গণতন্ত্রের একটা হত্যার মতো অবস্থা হয়েছে, এবং সেই নির্বাচনের পূর্ববর্তীকালীন অবস্থা আপনাদের নেতা এরশাদ কিছুক্ষণ গলফ খেলতে গিয়েছেন, কিছুক্ষণ হাসপাতালে গিয়েছেন, আবার নমিনেশন পেপার উইথড্র করেছেন, আবার নির্বাচন করেছেন, কেউ আবার নির্বাচন করা ছাড়াও হয়ে গেছেন। এইটুকু যদি একটু মোটা দাগে, এটা যদি আমরা নির্বাচন না করতাম তাহলে আজকে গণতন্ত্র থাকতো না। গণতন্ত্র রক্ষার নির্বাচন করেছে, তাহলে আমি নির্বাচন করলাম না, বিএনপি নির্বাচন আসে নাই, এটা কে হইতো? আওয়ামী লীগ থাকতো ক্ষমতায়, সরকার থাকতো, কে থাকতো? একবার চিন্তা করে তোমার কথা বলতে হবে। কোনো ইলেকশন যদি না হয় দেশে, কোন সরকার যদি না থাকে, তাহলে নিশ্চয়ই কেউ থাকবে, এবং সেইটা কারো কাম্য হতে পারে না। সেই কারণে আমরা ইলেকশনে গেছি। যে আমরা আল কায়েদার প্রসঙ্গে একটু আসি, যেটি শিক্ষার্থী বলছেন যে যদি আপনি বিষয়টাকে সুন্দর একটা প্রশ্ন রেখেছে, আমি অ্যাপ্রিশিয়েট হার। কথাটা আমরা বলিনি, বাট শি হ্যাজ স্মেলড ইট, মানে গন্ধটা পেয়েছে। অর্থাৎ হলো যে আমি যেভাবে বলছিলাম যে একটা যে নির্বাচন আমাদের দেশে হয়েছে, এবং নির্বাচন পূর্বে যে ঘটনাগুলি হয়েছে, সহিংসতা, তা কারা করেছে আমরা সবাই জানি। যে কারণে নোমান সাহেবের দলের যে সিনিয়র সভাপতি, উনি লন্ডনে বলেছেন যে মৌলবাদী দলের সাথে তাদের সম্পর্ক থাকবে না। তো এই যারা এই অবস্থার মধ্যে যারা আছে, তারা 5ই মেয়ের যে ঘটনা ঘটাতে চেয়েছিলেন, একটা ইসলামী বিপ্লব না বলবো, বিপ্লবিক অবস্থা নিয়েছে, সেইটার একটা যে সুরসুরি বলি বাংলায়, খারাপ কথা আর কি, বা এইটার থেকে শি ইজ রাইট। সেটা একটা তাদেরকে হতাশা
অবস্থার মধ্যে আছে, ওদের যুদ্ধবিদের বিচার চলছে, অল দিস থিংস টুগেদার মিলিয়ে তাদের মধ্যে একটু হতাশার জায়গায় একটু ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে শি ইজ রাইট। জি জি, আমরা শুনছিলাম। আমি একটু অন্য প্রসঙ্গে, ভিন্ন প্রসঙ্গে আসি, আবারও মান্না ভাইকে দিয়েই সেই প্রসঙ্গে যেহেতু মান্না ভাই সরাসরি সেটার সাথে যুক্ত রয়েছেন, যেটি ডক্টর কামালের নেতৃত্বে নতুন জোট হতে যাচ্ছে। সেখানে আপনারা ছিলেন, গতকালই বোধহয় আপনাদের একটি সভা হয়েছে এবং সেখানে মঞ্জুরুল হাসান খান, মুজাহিদুল ইসলাম, আসম আব্দুর রব, খলিকুজ্জামান, মোস্তফা মসির মন্টু সহ নানা নেতৃবৃন্দ সেখানে ছিলেন। আসলে এই জোট গঠনের মধ্য দিয়ে আপনারা রাজনৈতিক প্রক্রিয়ায় কি ধরনের আপনাদের এই পার্টিসিপেশনটা নিশ্চিত করতে চান, বা আপনারা কি বলার চেষ্টা করবেন, যেটা আপনাদের একটা ঐক্য অলরেডি গড়ার একটা প্রক্রিয়া চলছে? বাংলাদেশের বয়স 43 বছর। এই 43 বছরের মধ্যে 9 বছর হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় ছিলেন, 2 বছর ছিল জরুরি অবস্থার সরকার, 2 বছর খন্দকার মোশতাক, আর বাকি কিছু টাইম ল্যাপস বাদ দিয়ে দেন, তাহলে অন্তত পক্ষে 30 বছরেরও বেশি সময় দুটো দল ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। এবং বর্তমানে ফিরোজ রশিদ ভাই যত কিছুই মানে যেভাবেই বলুন না কেন, সংসদ যদি হয় সরকারি দল বিরোধী দল, এটা বলতে এখন পর্যন্ত মানুষ মনে করে আওয়ামী লীগ এবং বিএনপি। এই দুটো দল তাদের শাসনে আমি মনে করি যেটা অর্জন করা সম্ভব ছিল সেটা করতে পারে নাই, বরঞ্চ তাদের শাসনে দেশ পিছিয়ে গেছে। দেশ একদম এগোনি সেটা বলছি না, আমার যাওয়ার কথা ছিল 10 গজ, আমি গেছি হয়তো 3 গজ, এই অর্থে বিষয়টা বলছি, কিছুই হয়নি সেরকম না। কিন্তু এখন সর্বশেষ পরিস্থিতিটা এরকম হয়েছে যে এক দল আরেক দলকে নিশ্চিহ্নকরণ প্রক্রিয়ার মধ্যে ঢুকেছে, সেটা মামলা হামলা যা বলেন সব দিয়ে, এবং কোনো গ্যারান্টি নেই। ধরেন কোনো কারণে যদি বর্তমান অবস্থায় ক্ষমতা পরিবর্তন হয়, সেই জায়গাতে বিএনপি আসে, তো তখন তারা আবার আওয়ামী লীগের উপর এই শোধটাই দিতে যাবে। এক কথাই বলছি, এই দুটো দলের কাছে, দুই নেত্রীর কাছে এই দেশকে নিরাপদ মনে করি না। এই জন্যে আমরা আরেকটা তৃতীয় বিকল্প রাজনৈতিক গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে চাই। সেজন্যই আপনি যে উদ্যোগের কথা বললেন সেই উদ্যোগটা নেওয়া হচ্ছে, যেটা লক্ষ্য হিসেবে বলা হচ্ছে যে আমরা জনগণের ক্ষমতা জনগণের কাছে কার্যকরভাবে ফিরে দেবার জন্য গ্রহণযোগ্য একটা নির্বাচন চাই, এবং সেই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য একটা সরকার পদ্ধতির মধ্যে দিয়ে শক্তিশালী নির্বাচন কমিশন, সেটা কেবল কথায় নয়, বাস্তবত যার নির্বাচনকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা আছে সেরকম একটা প্রক্রিয়া। আরও এখানে মোট 11 দফার কথা বলা আছে, তার ভিত্তিতে একটা গণতান্ত্রিক রূপান্তর যাতে দেশের হয়, এই জন্যই এই জোটটা করা। জি, যদিও আপনি ক্লারিফাই করেছেন, তবুও একটু জানার আগ্রহ সেটা হচ্ছে যে আপনি কি এই গতকালকে আপনাদের সভা হয়েছে, আজকের মধ্যে রাত 12টা পর্যন্ত এই মধ্যে কি আপনাদের কাছে বিএনপি বা আওয়ামী লীগের সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত এমন কোন ব্যক্তিরা আপনাদের সাথে একাত্মতা ঘোষণা বা কিছু এরকম কোনো আভাস আপনারা পেয়েছেন কিনা? না, এ ধরনের কোনো আভাস আপনারা না। পাননি? আপনারা মনে করছেন যে আপনারা যদি নেতৃত্ব দেন তাহলে সেই নেতৃত্বের মধ্যে দিয়ে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটি আপনারা পূরণ করতে পারবেন, এবং আপনারা এইটা আমাদের অভিজ্ঞতা হয়েছে যে আমরা মনে করি যে মানুষ আওয়ামী লীগ, এরকম একটা কথা আছে না, যে মানুষ তো আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে বিভক্ত, কিন্তু আমরা দেখছি যদি আপনি ভোটের প্যাটার্ন দেখেন, একবার 2/3 মেজরিটি আওয়ামী লীগ পাবে, নাহলে 3/4 মেজরিটি বিএনপি পাবে, এইরকম করে। অর্থাৎ একজনের উপরে চূড়ান্ত ক্ষিপ্ত হয়ে আরেকজনের কাছে যাচ্ছে, এরকম নয় যে দুটো দলের কাছে জনগণ একদম প্রপোর্শনেটলি ভাগ হয়ে আছে। সেই জায়গাতে জনগণের মেজাজটা আমাদের কাছে এরকম মনে হয়, তারা এই দুটো দল থেকে মুক্তি চায়, তারা নতুন একটা কিছু চাই, একটা পরিবর্তন চাই। আমরা সেটাই অ্যাড্রেস করার চেষ্টা করছি। আসছি আপনার কাছে। বিএনপির আন্দোলন নিয়ে প্রসঙ্গত আসতে হয়, তবে সেই জায়গার মধ্যে আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, বাংলাদেশ এখন সবচেয়ে কঠিন সময়ে তিনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন, বিএনপি কঠিন সময় আছে কিনা সেটার উত্তর খুঁজতে গেলে তিনি বলেছেন এটি, এবং তিনি বলেছেন যে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্য দিয়ে সংকটের উত্তরণ ঘটানো হবে, এবং এই সংকট মোকাবেলার জন্য যে বিএনপি এবং তাদের আদর্শদের রাজনীতির যে নেতৃবৃন্দ রয়েছে, কর্মীরা রয়েছে, তারা প্রস্তুত রয়েছে। তো আপনি আসলে বাংলাদেশ যে কঠিন সময়ের কথা সেটি বলেছে, সেই জায়গাটা কিভাবে দেখছেন? আপনাদের আন্দোলনটা কিভাবে আপনারা করবেন আরো তড়িৎ গতিতে, যদি আপনারা বলছেন কোরবানির ঈদের পরে আরো জোরালো ভাবে আপনারা আন্দোলন করবেন? প্রথমে এই কথাটা বলি যে মান্না ভাইয়েরা যে একটা থার্ড ফোর্স রাজনৈতিক শক্তি গড়ে তোলার জন্য চেষ্টা করছেন, আমার মনে হয় যে এই ধরনের শক্তি গড়ে উঠলে গণতান্ত্রিক আন্দোলনে এবং গণতান্ত্রিক আন্দোলনে এবং বিভিন্ন প্রক্রিয়ায় একটা পরিবেশ সৃষ্টি হবে, এবং গণতন্ত্রের ধারা আরও শক্তিশালী হবে যত রাজনৈতিক দল তার আদর্শ ভিত্তিক কর্মসূচি ভিত্তিক গড়ে উঠবে। কাজে সেই জন্য সেই ধরনের দল হতে পারে। দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটা করেছেন, আরেকটা হচ্ছে যে আমাদের ওই ফিরোজ ভাই যে কথা বলেছেন সংসদ নিয়ে, আসলে এটা তো একটা নিজেদের ওই
অনুগত একটা সংসদ, জাতীয় পার্টি অনুগত একটা দল আওয়ামী লীগের, এবং সেখানে কিছু মন্ত্রিত্বে আছে, কিছু মন্ত্রিত্বের বাইরে আছে। আবার কখন কালকে ফিরোজ ভাই, রশিদ ভাই মন্ত্রী হয়ে যান সেটাও ঠিক নেই, এটা হয়ে যেতে পারে। এই ধরনের একটা অবস্থা। নতুন formula ফলে আমরা বলছি না। সংসদকে আসলে এখন কেউ সংসদের কার্যক্রমও দেখে না। আর কে আপনার বিশেষ করে জাতীয় পার্টি ব্যাপারে খুব জনগণের খুব একটা আগ্রহ নাই আর কি। আওয়ামী লীগকে হটানোর আন্দোলনে জনগণ সম্পৃক্ত হতে চায়, এবং এই ক্ষেত্রে অনেক অংশেই বিএনপি আন্দোলনকে আরো জোরদার করা, আরো শক্তিশালী করার জন্য বিএনপির প্রতি একটা চাপ রয়েছে, এবং বিএনপির অগ্রবাহিনী আরো এগিয়ে যাক, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক, এটা দেশের মানুষ চায়। আর যে কথাটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমাদের সংকট তো নয়, আমরা তো বিরোধী রাজনৈতিক শক্তি এবং প্রতিটি স্তরে স্তরে বাধাপ্রাপ্ত হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। হামলা, মামলা, গুনখুম এগুলো আমাদের নিত্য সহচর হিসাবে ধরে নিয়েই এগিয়ে যাচ্ছি, এবং আমাদের সাথে জনগণ সম্পৃক্ত হচ্ছে। কিন্তু সংকট তো দেশের। আজকে আপনি যদি পত্রিকা পড়েন তাহলে দেখবেন যে পদ্মা সেতু প্রশ্নে যে যারা পদ্মা সেতুতে আসামি ছিলেন, পদ্মা সেতুর প্রশ্নে যে বক্তব্য সরকারের এবং দুদকের ছিল, আজকে সেই অবস্থা তো নাই। এখন সবাই মুক্ত, কিন্তু এই মামলা এখনো কানাডাতে চলছে। যেই মামলা কানাডাতে নিষ্পত্তি হয় নাই, সেই মামলা এখানে নিষ্পত্তি হয়েছে, এবং কানাডাতে যারা অভিযুক্ত, কানাডিয়ান অভিযুক্ত, তারা দুদকের কাছে এখন অভিযুক্ত নয়। এটা একটা এক্সাম্পল দিয়ে, কারণ সময় তো নেই। অর্থাৎ দেশের যে দুর্নীতি, দেশের যে অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক সংকট যেটা বিরাজ করছে, এখানে হামলা মামলায় আমরা জর্জরিত হয়ে গেছি। তো সেই পজিশনে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে দেশের সংকট এখন অত্যন্ত, দেশের সংকটটা এখন বড়, আমাদের দলের সংকট নেই। দলকে আমরা সুসংগঠিত করছি। যে মামলার কথা বলছিলেন, মামলা তো থাকবে, আপনার রাজনীতি যখন করে না, মামলা থাকবে, আইন আছে, আদালত আছে, সুষ্ঠু বিচার হবে, সেখানে আপনারা প্রমাণ করার চেষ্টা করবেন। কিন্তু এই মামলার ভয় কি আপনারা এক ধরনের নিজেদের মধ্যে সংকীর্ণতায় আপনারা চলে যাচ্ছেন কিনা? মামলার ভয় আমাদের মধ্যে নেই। আমি মামলার কথা এটার জন্যই বলছি, বাংলাদেশের ইতিহাসে নয়, শুধু আমার জানা কোনো ইতিহাসে এত মামলা, এবং মামলার যে ধরনটা, যে মামলার ধরন, এগুলো কোনো সময়ে কোনো রাজনৈতিক দল তার বিরোধী দলকে দেয় নাই। এখন হাজার হাজার মামলা, আর একজন মহাসচিবের বিরুদ্ধে এত মামলা, কোনো সময়ে এটা একটা মানে কনভেনশনাল একটা প্রসিডিউর বলতে পারেন, যে সাধারণ সম্পাদককে সাধারণত অনেক সময় মামলা দেওয়া হয় না। কিন্তু এখন যত মামলার 1 নম্বর আসামি হচ্ছে আপনার ওই আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব। গতকালকে বোধহয় মামলা হয়েছে, গতকালকে মামলা হয়েছে, আমরা এখনো পুরোপুরি জানি না, তবে কথা আছে, শোনা যাচ্ছে যে আমাদের মহাসচিবকে ওখানে দেওয়া হয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছে কিনা জানি না। তো হামলা মামলা ছাড়া এই সরকার আসলেই টিকবে না, এবং তার যে ভিত্তি সেটা জনগণ তো নয়। যেহেতু জনগণ তার ভিত্তি নয়, একমাত্র ওই আইন আদালত দিয়ে এবং পুলিশ বাহিনী দিয়ে, র্যাব দিয়ে গুম খুন করে তারা ক্ষমতাকে চিরস্থায়ী করতে চাচ্ছে। তো তারা ক্ষমতাকে চিরস্থায়ী করতে তো পারবে না, কিন্তু বাংলাদেশকে তারা ধ্বংস করে দিচ্ছে, এবং আমাদের দলকে তারা ধ্বংস করতে পারবে না। কারণ আমরা দেখেছি যে এহিয়ার বন্দুক যত বেশি উপরে আমাদের উপরে পড়েছে, আইয়ুব খান যত বেশি আমাদের আঘাত করেছে, তত বেশি জনতার কাফেলা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে পরাজিত করেছে। এখনো হয়তো এই সরকারের কাছে বন্দুক আছে, এই সরকারের হাতে র্যাব আছে, পুলিশ আছে, এই সরকারের আইনের যে শাসনের নামে বেআইনি কার্যক্রম তারা পরিচালিত করছে, কিন্তু তাতে তারা টিকবে না, ইতিহাস তাই বলে।
জি, আমরা শুনছিলাম আসলে জনগণের ভিত্তি মূল ভিত্তি বলেছেন আব্দুল্লাহ নোমান, এবং বলেছেন যে সেই ভিত্তি নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন, এই সরকার টিকবে না সেটি বলার চেষ্টা করছেন। সে সাথে আমি এই যে পদ্মা সেতুর মামলার কথাও বলেছেন, সেখানে হাসান হোসেন দুজনেই ইয়ে হয়েছেন, সেখান থেকে এক ধরনের অব্যাহতি পেয়েছেন। তো এই যে বক্তব্য জনগণের সাথে ভিত্তি নেই আওয়ামী লীগ সরকারের বর্তমানে এই মুহূর্তে, আবার এই পদ্মা সেতুর মামলা, এই দুইটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ভিত্তি যে আমাদের কি আছে, আমরা 5 নির্বাচনে আমরা করতে হয়েছে, সেটা ফিরোজ সাহেব সুন্দর, আমি রিপিট করব না। সংবিধান যদি মানি, সংবিধানে যারা না মেনে ক্ষমতায় এসছে তাদের কথা বাদ দেন, সামরিক ফরমানের মাধ্যমে যারা ক্ষমতা এসছে তাদের কথা বাদ দেন। আমরা গণতান্ত্রিক প্রসেসে বিশ্বাস করি, সাংবিধানিকভাবে নির্বাচন হয়েছে এবং জনগণ সেখানে পার্টিসিপেট করেছে কম বেশি, এবং সেখানে দাউদ ইব্রাহিমের যে প্ল্যানিং ছিল, যিনি লন্ডনে বাস করেন সহসভাপতি, এবং দুবাইতে দাউদ ইব্রাহিমের সাথে সলা পরামর্শ ইলেকশন না হওয়ার জন্য সেটা ফেল করেছে। কাজেই এখন আমি যেটা বলতে চাচ্ছি, জনগণ যে সম্পৃক্ত করার মতন যে কোনো ইস্যু আজকের বাংলাদেশে নেই। জনগণ অভ্যুত্থান, গণ আন্দোলন করার মতন অবস্থা নেই বলেই আজকে লক্ষ্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানুষ হয়নি বলে জনসভায় আসেননি, এবং যে কয়টা প্রোগ্রাম দেওয়া হয়েছে সেগুলি যেগুলি আমরা দেখছি, কোন জনসভার কথা বলছেন মানুষ হয়নি বলে? এই যে শরৎ উদ্যানে, তারপরে যেগুলো যে সমস্ত কর্মসূচি দেওয়া হয়েছে সেখানে জনসম্পৃক্ততা, জনগণ দেখেছে, জনসম্পৃক্ততা নাই, আপনারা নিজেদেরকে জনসম্পৃক্ততা নাই বলেই আজকের ফখরুল ইসলাম সাহেব সারাদিন কথা বলেন। ওনার ব্যাকগ্রাউন্ড ভালো, বামপন্থী রাজনীতি এসছেন, ভালো বাংলা বলেন, সুন্দরভাবে বলেন, পরিত্রাণ চায়, এটা চায় সেটা চায়, কিন্তু জনগণ কাছে নাই। এবং সেটা আমরা প্রমাণ হবে আগামীতে, যে জনগণ সম্পৃক্ত থাকলে আজকের গণ অভ্যুত্থান, গণ আন্দোলন করার মতন যে ভোটের সেই আন্দোলনের পরিবেশ বাংলাদেশে নাই। এটাই বলতো। আরেক পদ্মা বেজে কথা, সেটা আমার জনগণের ভোট ছাড়া আপনারা নির্বাচনে আসবেন না, নির্বাচন আসবো না কেন? কেন আসবেন না? আসলে না কেন? নির্বাচন 100 বার আসবো, আপনি সংবিধান মানলে আসলে আসতে হবে। ভোটারবিহীন নির্বাচনে আসবো না। পদ্মা ব্রিজের কথা বলছেন, পদ্মা ব্রিজের আপনি দেখুন এতগুলি বছর অপেক্ষা করা হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে এবং কানাডা যেটা বলছেন তথ্যপত্রের জন্য বলা হয়েছে। এখানে আমি একটা লয়ার হিসেবে বলছি, আই এম বিং লয়ার, আমি বলতেছি আপনাকে, অফেন্স দুই রকম হয়। যে অ্যাটেম্পটেড টু কমিট মার্ডার 307 হত্যা করার প্রচেষ্টা, এখানে একটা উৎকোচ গ্রহণের একটা প্রস্তাবনা উচ্চেষ্টা চলেছিল, এটা দিয়ে কিন্তু 409 বা 109 মামলা হয় না, যে কারণে তথ্যপত্র না পাওয়ার কারণেই এটা দুদক থেকে এটা। এবং আজকের একটা কথা বলতে হয়, বর্তমানে যে দুদক, এই সরকার আমাদের বিগত ফার্স্ট টার্ম বর্তমান আওয়ামী লীগ আমলের যে দুদকে মন্ত্রীরা পর্যন্ত যেতে হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, এটা কোনোদিন ছিল না বিএনপির আমলে, এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আপনি দেখছেন গত সরকারের মন্ত্রীর পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে, এটা কোনোদিন ছিল না। শাস্তি কি হয়েছে কারো? শাস্তি বিচার হবে তো, এটা চার্জশিট কেমন একটা তো আমরা দেখলাম যে পদ্মা সেতু নেই, সেটা অলরেডি। না, আমি বলি পদ্মা সেতু বললাম, এখানে তথ্যপত্র যদি এটা ওয়ার্ল্ড ব্যাংক, আমি তো বলেছি যেটা আছে বাইরে যদি একটি কথা মানুষের বলতে পারেন এছাড়া কোনো এভিডেন্স তাদের কাছে থাকে, ওটা ঠিক। সেটা হচ্ছে যে আমাদের কাছে কোনো এভিডেন্স না। আমি যদি পড়েছি সেখানে দিস ইজ ম্যাটার অফ ডকুমেন্ট, আপনি দেখবেন। আমি তো ডকুমেন্টের কথাই বলছি। আপনার দুদকে ডকুমেন্ট আছে যে আপনার এই যাদেরকে আসামি করা হয়েছিল প্রাইমারিলি, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতারও হয়েছে, এবং অভিযোগ থেকে নিষ্পত্তি দেওয়ার জন্য অনেক প্রচেষ্টা হয়েছে, পারা যায় নাই। গ্রেফতার হওয়ার পরবর্তী পর্যায়ে পদ্মা সেতুকে গ্রেফতারের পর অব্যাহতি দেওয়ার বিষয় কিন্তু আছে, ওই অভিযোগ থেকে রক্ষা পাওয়ার একটা অপচেষ্টা আপনারা বাস্তবতা। গ্রেফতারের পর অব্যাহতি দেওয়ার সুযোগ আছে। কাজে আমি বলতেছি যে এই মামলা চলছে কানাডাতে, আর এই মামলা সবাইকে আপনি মুক্ত করে দিয়েছেন। একটা ডকুমেন্ট থাকলে দেখা যায় যে ওই ডকুমেন্ট আছে, চুরি করার ব্যাপার, এটা থেকে আপনারা রক্ষা পাবেন না। নাই
জনগণ পাওয়া যায়নি এই পদ্মা সেতু এবং আপনার তাহলে কানাডা এত ঝুলে আছে কেন? ওখানে তো ভার্ডিক্ট ঝুলে নাই ডেট দিয়ে দিয়েছে। কোনো আপনি- এভিডেন্স পাওয়া যায়নি। আপনি জানেন কিনা জানি না, আমি জানি যেটুকু ছেড়ে বললাম। কানাডাতে ডেট দেওয়া No, আছে no, এই date মামলার, date কিন্তু এবং 2.5 বছর 5 বছর আসামি ধরে হিসাবে চলতেছে। সেখানে আছে। This is 5th year। ওহো। 5 বছর চলতেছে, এখানে কোনো এভিডেন্স নাই, এখন- কোনো ভার্ডিক্ট এখন দেয়নি। আপনি- আমার কথা বাদ দেন। এখন আপনি যদি না, ক্যানাডাকে challenge শুনুন, আমি করেন, বলি। আমার করা কিছু Let তো me- নাই। আমি শেষ করে নেই। আমি বলতেছি যেটা আমার দেশের কথা বাদ দেন, ফরগেট ইট, যে আমরা দুদুকে ইনফ্লুয়েন্স করছি। এই বিগত 5টি বছর ধরে হয় সেখানে কানাডায় কেন আজ পর্যন্ত ভার্ডিক্ট দেওয়া হয়নি? কেন হয়? নো এভিডেন্স, নো ডকুমেন্ট। আপনি শুধু আপনি এই কথাটা তো ভুল বলছেন। ভার্ডিক্ট আমি দিয়েছে, তারা বলেছে আমি বলবো, excuse me। ঘুষের বিষয় ছিল, পার্সেন্টেজ কার কত সেটাও লিখে দিয়েছিল। না, ওটা- এখন সবচেয়ে ফানি থিং যেটা আমি মনে করি, আমাকে বিয়ার না, করবেন আমি কিনা আপনি বলতেছি জানি না, যেটা, সেটা সম্বন্ধে সেটা হচ্ছে আপনার- বলছে এটা ডায়েরি না। না না, এই ডকুমেন্ট ডায়েরি ছাড়া নাই। কি বললো? আপনারা যে দেখবেন একটা- যেরকম আপনার জিয়া ফরেস্ট আছে, ডকুমেন্ট আছে, চেক না, না, আমি ওইটা আপনাকে দেখবেন বলি, কিভাবে বলছে transfer যে হয়েছে। লেখা আছে কিন্তু ডায়েরিতে ডায়েরি না। না, সেটার সাক্ষী লাগবে না। স্লিপের কাগজ কাগজ কথা থাকে না, বলবো সেটাই। স্লিপের কাগজের মধ্যে লেখা আছে আমি তো পার্সেন্টেজ, সেটাই বলছি আপনাকে। নট ইন দ্য ডায়েরি। নো নো, ডকুমেন্ট পাবেন, ডকুমেন্ট পাবেন, ডকুমেন্ট পাবেন জিয়া ফরেস্ট মামলায়। How the checks have been issued, how it is withdrawn, how it was placed, where it has gone. These are documents. দেখা সাক্ষী ওই কে গুলি করলো, কে আপনাদের চাঁদে কাছে কোনো লাগবে না। ডকুমেন্ট দরকার হয়? আপনি ওয়েট করেন। ডকুমেন্ট নিশ্চয়ই দরকার আমরা- হয়, আমরা দেখি- ডকুমেন্ট দরকার হলে এই যে ভেতরে বাইরে একে খন্দকারের যে বক্তব্য, এটা পুরোপুরি এইটা যারা document বক্তৃতা আপনি দিচ্ছে তারা প্রতিশোধ পুরো পড়েও দিবেন। নাই। তার পড়েও নাই। প্রতিশোধ লাগাতে এবং এই বক্তব্যটা 72-73 সাল থেকে No, no, no. দেওয়া আছে। Distortion of the history. অনেক লেখক কিন্তু লিখেছে এটা এই ইতিহাস ব্যাপারে, বিকৃত জয় করা বাংলা হয়েছে। জয় পাকিস্তান, শেখ সাহেব বলেছেন, No, he এই has not কথাটা said so. বলেছে। I can challenge. না না, এখন আমি আপনি নিজে আমার উপস্থিত সাথে চ্যালেঞ্জ ছিলাম। করবেন, মান্না সাহেব আমি ছিলেন, আপনার সাথে ফিরোজ করব, রশিদ ছিল। এটা তো না। না, না, I এখন can এই challenge, ভেতরে no. বাইরে বইটা না না, শুধু, বই তো অনেক কথাই লাগে, অনেক বই লিখছেন। আরো অনেক রেফারেন্স বই আছে, বুক আছে। কি ক্ষোভে লিখেছেন আমি জানি না। ক্ষোভ তো কেন কেন হবে? সব যে আপনার সাথে থাকবে না, স্বাভাবিক কথা। সে দেখো, ক্ষোভ আপনার হবে। থাকতে পারে। সে collaborator না, না, হয়ে যাবে। that's not আর it. আপনার সাথে collaborator থাকলে আমি সে বলবো মন্ত্রী কেন? হয়ে যাবে। He was a freedom fighter. We আওয়ামী respect লীগের- him. আওয়ামী তবে লীগের- তার ক্ষোভ থাকতেই পারে। আওয়ামী লীগের আমার ক্ষোভ এই থাকতে পারে। বক্তব্য আপনারও থাকতে টিকবে পারে। না, টিকবে It's না। nothing. আপনি আপনার পার্লামেন্ট সে যতই কথাই বলছি, বলেন, আপনি ক্ষোভ এই থাকতে পার্লামেন্টকে পারে। মানুষ পার্লামেন্ট না, মনে এটা করে না, না, মনে জবাব করে না। দেবে। নির্বাচন এটা চায়। আপনার- 18 বছর বয়সের লক্ষ কোটি সঠিক মানুষ বলছেন না এটা। ভোট দিতে পারে নাই। জি, নিশ্চয়ই। তারা ভোট ভোট দিতে চায় আপনাদের না, সময় ভোট হয়েছে, আমরাও ভোট দিতে দেখছি। চায় না। কি ভোট হয়েছে আমরাও দেখছি। নিশ্চয়ই তাই যদি আমরা বলেন, আমরা দেখি। তাহলে তো বলার কিছু থাকে না। 86 সালে কি, আপনারা 87 একদম সালে কি? বুদ্ধিহীন হয়ে গেলেন। ভাই আগামী 87 সালে কি ভোট হয়েছে আমরা দেখছি। আগামীতে আপনারা একটা নির্বাচনের প্রস্তুতি নিলেন, আর সেই নির্বাচন আমরা প্রতিহত করলাম, আমরা গেলাম না, সেই নির্বাচনের ভবিষ্যৎটা কি হবে? সেই কথাই তো বলতেছি আমি। না, আপনি আজকে আপনারা আপনি বিরোধী যে দল হিসেবে বক্তব্যটা রেখেছেন এর আগে, আমি এই বক্তব্য বলি নাই আপনাকে। আমি বলছি না, আমি বলি বিরোধী দল হিসেবে আপনারা সম্পূর্ণ ব্যর্থ। গণতান্ত্রিক পন্থাও যে আন্দোলন সংগ্রাম করা যায় এটা আপনারা জানেন না। আপনারা সরকারি দল হিসেবে সফল, জাতীয় আমার কথা পার্টি ছেড়ে দেন, আপনারা সরকারি কি দল চিন্তা হিসেবে করেন? সফল। আপনারা কারণ কিছু ব্যর্থতা মন্ত্রিত্ব ঢাকার পেয়েছেন, জন্য কিছু না, সংসদ না, না, সদস্য না, পেয়েছেন। আমরা চাই না, হ্যাঁ। কিন্তু আপনারা আপনারা চান নাই, তবু আপনারা- আপনাদের শোনো, শোনো, দুয়ারে এসে আজকের দেশে আওয়ামী লীগ সেটা দিয়ে গেছে। আজকের দেশের এই কত দুরবস্থার ভাগ্যবান জন্য- আপনারা। আজকের দেশের দুরবস্থা আপনারা দায়ী। আপনারা শুনেন, আপনাদের নেতা তারিক জিকে বিদেশে দিয়া এখানে টেলিভিশনে বক্তৃতা দেওয়া আসলে আপনি কি কাজটা করছেন? শত শত শুনেন, কোটি টাকার শুনেন। মালিক হইয়া তারেক গেছেন। জিয়াকে আপনি কি- আমরা আপনি- কেন বিদেশে আপনি- দেব? আপনি বিএনপি তারেক জিয়াকে ফোর্স করে বিদেশে পাঠিয়েছে। প্রতারণা করতেছেন। না, তথ্য সম্পর্কে আপনারা বিএনপির বিভ্রান্ত সাথে করবেন না। প্রতারণা করতেছেন। তারেক মোহন জিয়া ভাই। লন্ডনে গিয়ে যদি বক্তৃতা দেয়, অপরাধ কি আমি করেছে? কোনো অপরাধ বলি নাই। তারিক জিয়া বিএনপির সেকেন্ড লিডার, তারেক জিয়ার অপরাধ কি সেকেন্ড করেছে? লিডার, কোনো অপরাধ না। আরে উনি ফেরেশতা, সেকেন্ড লিডার, ওনাকে বিদেশে পাঠাই দিয়া আপনারা তো শান্তিতে আছেন। না, আমি তো মনে করি- আপনারা আমি তো এইখানে মনে করি এই টেলিভিশনে বক্তৃতা বইতে- দিচ্ছেন খালি। এই বইতে ওই বই ছেড়ে দেন। আপনার একে খন্দকার যে আজকে বক্তব্য ডক্টর লিখেছে, কামাল সাহেব যে উদ্যোগ এটা নিয়েছেন, তো শেখ সাহেবের বিরুদ্ধে লিখে নাই। আর না না না, আমি ওইটা বলি না। ডক্টর কামাল জয় সাহেব বাংলা আজকে জয় পাকিস্তান, নতুন পাকিস্তানের একটি- আন্ডারে নতুন দল একটি ছিল। দল গঠনের অসুবিধা কি ছিল? বা নতুন একটি নেতা হিসেবে তো তিনি জোট অনেক বড় গঠনের নেতা। যে উদ্যোগ নিয়েছে, সেইটা এই জন্য নিয়েছে যে আপনারা সম্পূর্ণ ব্যর্থ। তারা দেখতেছে যে এরা, ধরেন আমরা সরকার, আমরা ব্যর্থ। যখন তারা দেখলো যে বিএনপিও ব্যর্থ, এদের ব্যর্থ দিয়ে আমরা কোনো এই নেই। কারণেই যে আপনার ওই ভোট ছাড়া নির্বাচনে যাই নাই, ভোটারবিহীন না, নির্বাচনে আপনারা কি ভুলটা অংশগ্রহণ করছেন? করি নাই। আপনারা কপাল থাপড়াইতে থাপড়াইতে 5টা বছর যাবেন এ- রোমান ভাই। এ- এটা বহুবার বলছি, এটা- যে অনেক এটা ভুল খুব করছেন। সহসা প্রমাণ হয়ে যাবে। আপনার- না, সহসা প্রমাণ তো আপনারা না, না, করতে পারবেন না। আপ- জনগণ আপনাদের তো- আন্দোলন তো কিছু বললে হয় না, আন্দোলন যে কোনো সময় হতে পারে। আমি আপনার সাথে একমত।
আমরা আন্দোলনের ছাত্র। এখন আন্দোলন বললে কইয়া তারিখ দিয়ে হবে না। আপনার যে ইস্যু আছে এটা আন্দোলন হবে না। তবে হ্যাঁ, জুলুম করে অত্যাচার করে বেশি দিন কাউকে ঠেকিয়ে রাখা যায় না, আমি একমত। এখন দেশে জুলুম, অত্যাচার, নিপীড়ন, আমি তো অর্থনৈতিক আরে আমি মন্দা তো এগুলো বলতেছি, হচ্ছে না। আপনার পক্ষে কথা বলি তো আপনি শুনতেছেন না। না না না, আমার কথা এই জন্য তো বিএনপি আমার পক্ষে অসুবিধা। আপনি বলেন না। না না, আমি আপনি বলি না। আপনার পক্ষে বলেন। আর আমার পক্ষে তো কবই। আপনার পক্ষে বলেন। আপনাদের দৈন্য দশা ঠেকানোর জন্য খালি তারিখ জিয়াকে সামনে আনেন। দৈন্য তারেক দশা নেই জিয়াকে জাতীয়তাবাদী বিদেশে দলে। পাঠিয়ে আপনারা কি কাজটাই বন্ধ করতে পারছেন? এই যে বিগত 5 বছর আওয়ামী লীগ ক্ষমতা আসছে 111-এর পরে, আর এই যে এখন যাচ্ছে, আপনার কোনো একটা আন্দোলন করে জাতীয় ইস্যুতে করতে পারলেন না। তারিখ জিয়া বিদেশে, সে মামলা মোকদ্দমা তারা করছে তার বিরুদ্ধে, যাতে না আসতে পারে। আপনারা তাকে দেশে আনার জন্য ব্যবস্থা আন্দোলন করতে কি আপনাকে পারছেন? গুলি করে মারার আন্দোলন? আরে শুনেন তোলে, আগরতলার ষড়যন্ত্র মামলা, এটা ছিল একটা ষড়যন্ত্র মামলা বঙ্গবন্ধুর বিরুদ্ধে। তার বিরুদ্ধে 144 দেয় নাই, ইপিআররা রেড সিগন্যাল দিছিল, এইটা ক্রস করলে গুলি করব। আমরা ক্রস করছি, গুলি করতে পারে নাই। গুলি খেয়ে মরলেন না কেন? আপনারা শুনেন, গুলি- একজনের জীবন দিলেন গুলি না। করে যে এখানে থাকলি একটি তারেক জিয়া, আরেক জিয়া। গণতান্ত্রিক রাষ্ট্রে খালি স্লোগান বিরোধী দিয়ে কাজ দলকে হইবো না। যেভাবে গুলি করে হত্যা করেছে আওয়ামী লীগ, আরে এটা ইতিহাসে বিরল। আরে আপনার তো খালি তারেক জিয়াকে স্লোগান আপনি যত শুনতেছেন। খুব ওনাদের করেছেন, টেলিভিশন আছে, এই কেরানীগঞ্জের মতো একটা জায়গায় প্রত্যেকটা- এক মাসে 35 জনকে খুন করেছেন, গুম ভালো কথা। করেছেন প্রত্যেকটা আপনার টেলিভিশন, জোট সরকার। প্রত্যেকটা টেলিভিশন লন্ডনে দেখা যায়। খালি আপনার তারেক জিয়া, আরেক জিয়া স্লোগান দিয়ে তারে না, শান্ত তারেক করেন না। জিয়াকে এত ভয় কেন? না, না, আরে আমরা তো ভয় পাই না। তারেক জিয়াকে ভয় পান, তার ভয় পান। জন্য আপনার কিছু আমরা করতে কোনো নাই। ভয় করি না। আপনারা তার সাথে তারেক জিয়া প্রতারণা করছেন। 34 বছর 46 বছর বিএনপি কোনো আন্দোলন করতে পারে না। এটা আন্দোলন কোনো দলই না। তারেক জিয়া একটা আপনি বক্তব্য বসে রয়েছেন, রেখেছেন। আপনি ঘরে থাকবেন, ঠিক আছে, আর আমরা- জনগণ আমরা- আপনাকে আমরা আন্দোলন তারেক করে জিয়াকে ক্ষমতা আপনি বসে। আমরা একটু ইগনোরও করতে পারবেন No, না। no, no, no. নে, তারেক তারেক জিয়া আপনাদের জিয়া শীর্ষ নেতা। আমাদের নেতা। দর্শক আরে আসলে ভাই, আমরা তো আলোচনা অস্বীকার চলতেই করি না। থাকবে। বইতে লেখা আমরা আছে, সমঝোতার কোনো আপনাদের পথ দলের দেখতে পাচ্ছি শীর্ষ না। আমরা একটা নেতা। প্রশ্ন নিতে চাই। আমাদের দলের আমরা একটা শীর্ষ প্রশ্ন নিতে চাই। নেতাদের আমাদের অন্যতম একজন কিছুই করেন না। একটু শীর্ষ একটু থামতে হবে। নেতাদের আমরা অন্যতম। একজন আমাদের সাথে একজন ছাত্র আছেন স্টুডিওতে, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের। আমরা তার কাছ থেকে একটা প্রশ্ন নিই। প্রিয় শিক্ষার্থী, আপনি আপনার প্রশ্নটি করুন। আমি সাবরিনা, আমি আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির 3 স্যারকে একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে, আপনারা কি মনে করেন না যে আপনাদের এই পরস্পর বিরোধী বক্তব্য, সভা সমাবেশে আপনাদের পরস্পর বিরোধী এই আচরণ, এবং আজকেও যেটা দেখছি, এটির কারণেই আজকে তৃতীয় শক্তি উঠে আসবে বলে মনে হচ্ছে? আর পাশাপাশি আমি মান্না স্যারকে প্রশ্ন করতে চাই, যদিও আপনারা তৃতীয় শক্তি উত্থানের কথা বলছেন, কিন্তু পূর্ববর্তী যে অভিজ্ঞতা, সেখানে কিন্তু তাদের স্বার্থে ঘা লাগলে তারা এক জায়গায় চলে আসছেন। যদি এইবারেও আপনারা তৃতীয় শক্তি হয়ে উঠতে চান এবং তারা একটি জায়গায় আবার চলে আসে, সেক্ষেত্রে তৃতীয় শক্তির উত্থান আদৌ সম্ভব হবে কিনা? আর যদি সম্ভব না হয়, তাহলে সেই জায়গাটিতে এসে এই তৃতীয় শক্তি কেবল স্বপ্নই থেকে যাবে কিনা? জি, তৃতীয় শক্তি কি স্বপ্নই ধন্যবাদ। থাকবে কিনা? মান্না ভাই, আপনি অনেকক্ষণ চুপ ছিলেন। আমাদের শিক্ষার্থী বন্ধু নিশ্চয়ই পর্দায় সেটা দেখেই আপনাকে এই প্রশ্নটি করেছেন। জি, মানে এই মেয়েটির প্রশ্নে আমি মোহিত হয়েছি এক কথায়। আমি মনে করি এগুলোই হলো হোপ। তার একদম সিদ্ধান্ত হচ্ছে, তারা 3 জনের এই বিতর্ক দেখে উনি খুব বিরক্ত এবং মনে করছেন এই কারণে তৃতীয় শক্তি ওনারা খুঁজবেন। এটাই আমার শক্তি। কিন্তু স্বপ্নের মৃত্যু হবে কিনা সেটাও কিন্তু না, বলেছেন। ওইটা তো আমি বলবো, কিন্তু এইটা আমার শক্তি, সেটা হলো বাস্তবতা। আমি প্রথম বলেছি, দুটো দল এই রকম করে ঝগড়া করছে, পরস্পরকে শেষ করে দেবার চেষ্টা করছে, যখন বিকল্প খোঁজা ছাড়া মানুষের কোনো বিকল্প থাকবে না। উনি বলছেন, যখন আমরা উঠে দাঁড়াতে থাকবো তখন তারা আবার এক হয়ে যাবে না। তো Exactly. হতে পারে, হতেই পারে, কিন্তু আমরা যখন উঠে দাঁড়াবো তখন তারা এক হলেও আমাদের কিছু করতে পারবেন না। আর আমরা একেবারে বোকা নই। আমরা জানি যে তাদের মধ্যে দ্বন্দ্বের স্বরূপটা কিরকম, সেটা কতদূর যাবে, কতদূর পর্যন্ত সেই দ্বন্দ্বকে একটা তৃতীয় শক্তির বিকাশের কাজে লাগানো যাবে, কোন সময় সেটা সরাসরি একটা হুমকি হতে পারে এবং সেটা মোকাবেলা করবার পথকে। কিন্তু আমরা মনে করি যে আমরা এখন পর্যন্ত কোনো জাত শত্রুতা নিয়ে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে কিছু করছি না। ব্যক্তিগতভাবে শেখ হাসিনা খালেদা জিয়ার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা মনে করি তাদের হাতে দেশ নিরাপদ নয়। মানুষ যদি এটা বোঝে, তাহলে মানুষই আমাদের জন্য শক্তি, ওনারা কিছু করতে পারবেন না। তৃতীয় শক্তি আবির্ভাব হোক, তৃতীয় শক্তি তার সংগঠনকে শক্তিশালী করুক এবং বহুদলীয় গণতন্ত্রে এই আরেকটি রাজনৈতিক দল ক্ষমতায় না আসুক, দেশকে শক্তিশালী করবে, ক্ষমতা আসলে আপনার 2 দল। গণতন্ত্রকে শক্তিশালী করবে। এতে তো কোনো মৌলিক পার্থক্য অন্তত আমি দেখি না। ক্ষমতা আসলে তবে কোনো অসুবিধা হবে না। ক্ষমতা তবে
যে ক্ষমতায় আসলে তার যে কর্মসূচি, তার যে বক্তব্য তিনি প্রদান করলেন, সেই কর্মসূচির ভিত্তিতে তিনি যদি এগিয়ে যান, দেশের জনগণের কল্যাণ হয়, তাহলে সেটাও ভালো। কারণ আমরা তো ফিরোজ যার ভাই যার বললেন- অবস্থান থেকে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে আমরা এগিয়ে যাচ্ছি, রাজনৈতিক দল গঠন করেছি, রাজনীতি করছি। এতে এখানে বিভিন্ন বহুদলীয় গণতন্ত্র থাকবে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের নামে যে স্বেচ্ছাচারিতা, বর্তমান সরকারের যে ফেসিবাদী যে আজকে কার্যক্রম, এগুলোর মাধ্যমে দেশটা তো ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু আবারও আপনি ওই ফখরুল মির্জা আলমগীরের কথায় আসি, তিনি বলেছেন যে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, সংকট হচ্ছে দেশের এবং জনগণের। এই সংকট দূরীকরণে আমাদের একমাত্র হাতিয়ার হবে বুলেটের চেয়েও শক্তিশালী ব্যালটের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনে জনগণ নির্বাচন, তাদের জনমত মতামতের চায় না। প্রতিফলন ঘটাতে পারে। জনগণের আর যে সমর্থন নির্বাচনের চায় কথা না, বলছেন, খালি মানুষ খালি হাসবে ইলেকশন। এই কথা বললে। আপনি তো খালি যে- ইলেকশন, আপনাদের স্বপ্ন ইলেকশন ছাড়া কিছু নেই। যে- মান্না সাহেব যেটা বলছেন, মান্না ভাই করলো না, যে এটা হচ্ছে জনগণের শক্তিশালী বড় শক্তি। তা আপনি জনগণকে সংগঠিত কইরা গণ আন্দোলন না করতে পারে আপনি কালকে যে না, ইলেকশন আপনি দেন, আপ- কালকে না, ইলেকশন দেন, আপনি আপনি কেন ইলেকশন আমার দেন। দায়িত্ব খালি নিচ্ছেন? ইলেকশন। আপনি আমার ইলেকশন দায়িত্ব দেন কি কেন? নিচ্ছেন আপনি? আপনি তো ইলেকশন দেন না, আপনি বর্ষপঞ্জি দেখেন, আপনি দেখেন তো, যে 5 আমাদের বছর wait করেন। আমাদের যে কার্যক্রম, সেটা আপনি দেখেন কি কি করেছি, কি কি করি নাই। কিন্তু আপনারা যেটা বলতে চান, আমরা তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে বলতে পারি না আপনার হাতে যা কিছু আছে না, না, তা কেন সবকিছু বলবেন? নিয়ে না, না, আপনি গণতন্ত্র আপনারা আপনি- এগিয়ে যান, আপনারা সশস্ত্রভাবে মোকাবেলা করেন এই ফেসিবাদকে, সেটা আমরা বলতে পারছি না। মান্না ভাই এটা আর বলছে যে ফেসিবাদের ওনাদের ব্যাপারেও তৃতীয় বক্তব্য আছে। শক্তি- আসলে এখনো পর্যন্ত আরে ভাই, এটাকে ওনাদের পুরোপুরি তো আনারই ফেসিবাদ দরকার বলা ছিল যায় না। ওনরা ঘরে বসাচ্ছিল, ওনাদের তৃতীয় শক্তি উন্মেষ ঘরের কোনো দরকারই ছিল না যদি আপনারা ব্যর্থ না হয়েছেন, এইটা উনি বলছেন। না না, এটা উনি মানে আপনাদের বলেন নাই। দুজনকে ব্যর্থতার ওনারা দায় বলছেন নেওয়ার যে কথা এরা বলেছেন করতে এবং- পারবে না। জি, জি। তো এটা তো আশা থাকেই যে সংগঠন নোমান যারা সাহেব, আমি যখন একটু গড়ে supplement তোলে, করি। তখন তাদের একটা ইচ্ছা থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, নিশ্চয়ই নোমান ভাই, এবং একটা নতুন দল হলে আরো বেশি তারা দেশপ্রেমে উজ্জীবিত হয়। তাদের wish করেন যে সেটা তারা হোক, ভালো করতে পারবে, সেটা হোক। রাষ্ট্রপতি আমি তো নোমান ভাই, সেটা আমরা একটু অভিনন্দন জানাচ্ছি এই, যে এই, তারা অ্যাডভোকেট তৃতীয় ইউসুফ শক্তি জোহরের কাছে হিসেবে একটু করুক। শুনি, জি। আমি এবং তাতে আপনি কি অভিনন্দন জানাবেন? শক্তিশালী হবে। Great, great. বিএনপি শক্তিশালী হবে, আপনি বিএনপি এখানে নিষ্প্রভ হবে না। যে কথাটা বলেছেন যে এই কারণে তৃতীয় একটা মোর্চার চিন্তা ভাবনা করছে, এটা আপনাদের চিন্তার ফসল, ঠিক আছে। কিন্তু আমাদের অভিজ্ঞতা, আমার যেটা প্রথমেই বলেছি, আমি বোধহয় আপনাদের মধ্যে সবার চেয়ে বয়োজ্যেষ্ঠ হব। আমাদের অভিজ্ঞতা এই দেশে, সেখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে দুইটি ধারার বাইরে, উপমহাদেশে ধরেন, দুটো ধারার বাইরে কিন্তু তৃতীয় ধারার একটা সাংবিধানিক পন্থায় যদি আসে সেটা অন্য কথা, কিন্তু গণতান্ত্রিক ধারার ভিতরে, গণতান্ত্রিক প্রসেসে আমার মনে হয় তৃতীয় শক্তি বা তৃতীয় ধারার যে রাজনীতি চিন্তা করা হচ্ছে সেটা খুব কঠিন হবে। সুতরাং আমার মনে হয় যে আমি আপনাকে উপদেশ দিতে পারবো না, আমার মনে হয় যে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ যাতে সঠিকভাবে পথে চলে, উন্নয়নের যে ধারা আমরা করেছি বিভিন্ন ক্ষেত্রে, বৈদেশিক মুদ্রার হিসাব বলেন বা আমি আর অত ডিটেলস যেতে, শিক্ষা ক্ষেত্রে, শিল্প সব দিকে যেটা করছে, সেই ধারায় যদি আপনারা অবদান রাখেন, সাহায্য করেন, কোঅপারেট করেন, দ্যাট উইল বি দ্য বেস্ট। আব্দুল আনোয়ার ভাই, আমরা একটুখানি আমরা ধন্যবাদ জানাই। আমাদের স্টুডিওতে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের শিক্ষার্থী বন্ধুরা ছিল। তোমরা অনেকক্ষণ আমাদের কয়েকটি প্রশ্ন করেছো, তোমাদেরকে আমাদের এই চারজন অতিথি এবং বাংলা ভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আবারও নিশ্চয়ই তোমাদের সাথে আমাদের অন্য কোনো অনুষ্ঠানে দেখা হবে। তোমরা ভালো থাকবা। আমরা যে আলোচনা করছিলাম সেটি কিন্তু একেবারেই শেষের দিকে চলে এসেছি। মোদ্দা কথা, একটা জায়গায় এসে কিন্তু আমরা দেখেছি ফিরোজ ভাই বলেছেন যে ক্ষমতায় যাবেন এই পক্ষ আর ওই পক্ষ, কিন্তু ফিরোজ ভাইরাও কিন্তু ক্ষমতায় আছেন। এখন কখনো এই পক্ষের সাথে হতে পারে, আবার কখনো ওই পক্ষের সাথে হতে পারে। আমি জানি না আগামীতে যদি আপনারা ক্ষমতায় ক্ষমতায় যান, আছেন তো, না, আমি তো বলেছি তো, মন্ত্রীও আছেন, এমপিও আছেন, না, তিনি বলছেন যে ক্ষমতায় এই ক্ষমতার পক্ষ- অংশীদার তারা। তারা ক্ষমতার অংশীদার। আমি একটু বলতে পারি, জি জি, মানা হয়। ধরেন গণতন্ত্রের সূতিকাগার ব্রিটেনে একটা থার্ড পার্টি হয়েছে, লিবডেম, সবাই জানে, এবং দের ইনফ্লুয়েন্সিয়াল কোয়াইট। আপনি জার্মানি যদি দেখেন, তারা গ্রিন মুভমেন্ট হয়েছে, গ্রিন পার্টি, এবং তারা পাওয়ার শেয়ার করে। একদম সর্বশেষ যেমন ধরেন ইতালি বা ইয়েতে যেটা হয়েছে HRP, মানে হ্যাপিনেস রিয়েলাইজেশন পার্টি,
তাদেরও একজন মন্ত্রী ওই জায়গাতে আছে। আর যেটা ইউসুফ রহমান ভাই বললেন, এটা একটা ট্র্যাডিশনাল কথা, বহুদিন ধরে বলা হচ্ছে, আওয়ামী লীগের মহল থেকে বেশি বলা হয় এবং তাদের পক্ষে কলম ধরেন সবচেয়ে বেশি করে আব্দুল গফফার চৌধুরী। পাকিস্তানে এইটা কি ফার্স্ট সেকেন্ড পার্টির মধ্যে আছে না অল্টারনেটিভ? এখন ডেমোক্রেসি সেই যে ট্র্যাডিশনাল ধারা দুটোই আছে, আর কিছু হতে পারবে না, এই ধারার মধ্যে নাই। এই কারণে যদি দুটো দল ব্যর্থ হয়, আমি এখনো বলছি, যদি দুটো দল জনগণকে সন্তোষজনকভাবে গণতন্ত্র উপহার দিতে পারে, দেশকে সমৃদ্ধি দিতে পারে, তা আমি চাইলেই কি মানুষ আমার পেছনে আসবে নাকি? ওটা গা যদি করতে করা যাবে না। যদি তারা ব্যর্থ হন, ওই ব্যর্থতার জায়গায় হলো আমাদের সফলতার সিঁড়ি। আমি তাই বলছি এবং তাই হবে। আমার এত বছরের অভিজ্ঞতা বলছে, বর্তমান বাস্তবতা বলছে যে তারা এই জায়গায় সফল হবেন না। ইউসুফ হাসান রহমান ভাইকে আমার সবভাবে সম্মান করা উচিত, বহু কারণ আছে, এবং তার সাথে কন্টেস্ট করা আমার জন্য খুব মুশকিল। কিন্তু আমি এটা মানতে পারছি না যে তারা ইকোনমিকে খুব ভালো জায়গায় নিয়ে গেছেন। নো ইনভেস্টমেন্ট, নতুন কোনো চাকরি নাই, কোনো ইলেকট্রিসিটি নাই, কোনো এনার্জি নাই, এবং এইবার আমাদের প্রবৃদ্ধি অর্জন করতে পারবো না। এটা স্বয়ং অর্থমন্ত্রীর বক্তব্য। গতকালকে সংসদে অর্থমন্ত্রী বক্তৃতা দিয়েছেন, দুর্নীতি এমন ছেয়ে গেছে যে এর বিরুদ্ধে আমরা কোনো পদক্ষেপ নিতে পারছি না। হ্যাঁ, কুইক রেন্টালের কথা বলছেন। কুইক রেন্টাল সহ সবকিছু মিলেই দুর্নীতিতে ছেয়ে গেছে, এবং আমাদের উন্নয়ন সূচক আগের তুলনায় ভালো নয়। কেবল এক ধাপ এগিয়েছি মানব সম্পদ উন্নয়নে, যেটা এশীয় উন্নয়ন ব্যাংক বা কোনো একটা দিয়েছে। বাকি সমস্ত সূচকের দিক থেকে বাংলাদেশের অর্থনীতির কোনো ডেভেলপমেন্টের সাইন নেই। আমি একটু এক কথা বলতে চাই, সেটা হচ্ছে, তাও আমার কথা না, যে এখানে মান্না ভাইরা যে সংগঠন করছে, আজকে দেশে যে সংকট, এটা দলীয় কোনো সংকট না, শুধুমাত্র নির্বাচনে জয় পরাজয়ের সংকট না, এটা জাতীয় সংকট। যে জাতীয় সংকট সম্পর্কে সংক্ষিপ্তভাবে এই মান্না ভাই বলেছেন যে কি কি উন্নয়ন এই আওয়ামী লীগের আমলে হয়েছে বা হয় নাই। আমি বলবো এই জাতীয় সংকটে যত বেশি ব্যক্তি দল গড়ে উঠবে, তত বেশি জাতীয় সমস্যার সমাধানে একটা শক্তি হিসাবে তারা কাজ করবে। নিশ্চয়ই। সেই জন্য এই থার্ড পার্টি যদি গড়ে ওঠে, সেটা বর্তমান জাতীয় সমস্যা এবং সংকটে এটা সংকট উত্তরণে সহায়ক হবে। সেই জন্য থার্ড পার্টি গড়ে উঠতে পারে। আসলে আমি শেষ করছি, এভাবে একটু চাই আপনার কাছ থেকে। নিশ্চয়ই অনেক আলোচনা হচ্ছে, আমরা শেষ 2 মিনিটের মধ্যে আছি। আমরা কি একটা সমঝোতার বা একটা, আপনি যেটা বলছিলেন, কিন্তু আপনি কিন্তু সেই ইঙ্গিতই দিয়েছিলেন, বলছিলেন আমি তো নোমান ভাই আপনার পক্ষেই বলছি, আমরা কি একটা পরিবেশ পরিস্থিতি সেটি পেতে পারি কিনা? আপনি যেহেতু ওনারা তো চায় না, সেটা ওনাদের কথাই মনে হলো নোমান ভাই গুলো চায় না, কাজে আমরা আমাদের পথে আছি। ওনারা ওই যে ওনাদের দলের শীর্ষ অন্যতম শীর্ষ নেতাকে বাইরে রেখে ওনারা ওই স্লোগান দিয়েই সময় কাটাচ্ছে। আমি শুধু বলতে চাইছি যে এই যে দুই দলের ব্যর্থতা, যেটা মান্না সাহেব বলছে, নাহলে তো ওনাদের দল এই যে তৃতীয়টি শক্তি ডক্টর কামালের নেতৃত্বে যে ওনারা করার চেষ্টা করতেছে, এখন একদম প্রাইমারি স্টেজে ওনার চেষ্টা আছে, এটা করার কোনো দরকারই ছিল না। উনি যদি দেখতো যে আজকে আওয়ামী লীগের বিকল্প আবার বিএনপি কালকে এসে এর থেকে অনেক ভালো দেশ চালাবে, কিন্তু উনি কিন্তু প্রথমেই বলছেন ওনার কথায় যে আমি মনে করতেছি যে এরপরে যদি বিএনপি ক্ষমতা আসে, তাহলে দেশ এখন যা আছে তাতে ডাবল খারাপ হবে। কারণ আপনি তো এই দলের সাথে আছেন, আপনি তো এটা বলবেনই। না 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 না, আমি আমার কথা, আমি তো ওনার উদ্ধৃতি দিলাম। বেনিফিশিয়ারি। আরে ভাই, আমি তো বেনিফিশিয়ারি হিসেবে আমি সবসময় বেনিফিশিয়ারি। আমাদের ছাড়া আপনারা কেউ রাষ্ট্রীয় ক্ষমতা যেতে পারবে না, কারণ আমরা তো খেলি, প্লেয়ার আমরা, আমাদের লাগবে আপনাদের হায়ার করে খেলতে। কথা আর বলছি না, আমাদের হায়ার করে খেলতে লাগবে নোমান ভাই। আর্মি হসপিটালে এরশাদ সাহেবের বক্তব্য, ওই তো আপনার বক্তব্য, অন্যদের বক্তব্য এবং নির্বাচনের সম্পর্কে আলোচনা করছি না, এখন ওই জনগণ ইন্টারেস্টেড না, ওই ব্যাপারে যেতে চাই না। দল নিয়ে আপনারা যে ইন্টারেস্টেড না। এত বোকামি করলেন এরশাদ সাহেবের একটা ট্রিক্সে, আপনারা এত পিছিয়ে পড়ে যাবেন, এটা আমি চিন্তা করতে পারি নাই আমার রাজনৈতিক অভিজ্ঞতায়। আমি বলছি যে আপনাদের পথ ঠিক থাকবেন, কিন্তু ওনার শেষ মুহূর্তে উনি যে ট্রিক্সটা করলেন আপনারা ধরতে পারলেন না। এনিহাও আমি সেদিকে যেতে চাই না নোমান ভাই, আপনি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন না নাই। না না, মান্না ভাই বলছে যে আপনাদের দুই দলের ব্যর্থতা, আমি কিন্তু আপনার কথা বললেই, আপনার তো সার্থক আসেনি, আপনাদের সফলতা আছে, এটা বলছেন। আরে আমার দিকে তো আমি তো চিনি নাই, আমি তো চিনি নাই, আছেন চিনি আপনি, আমি তো চিনি নাই। আপনি দুই দলের আপনি দুধের ছানা খাওয়ার জন্য আছেন, এই তো যেটাই হোক, এই তো আসল জায়গায় আছেন। দুই দলের ব্যর্থতার জন্য তৃতীয় শক্তি ওনারা উন্মেষ ঘটাচ্ছে। অপেক্ষা করুন,
আপনার দেখেন অসুবিধা কোথায়, আপনার ভয় কোথায়? না, না, আপনি আমার তো বারবার ভয় না, আমি তো রাষ্ট্রক্ষমতা আসবেন, বলছি। ওনার চৌধুরী আমি তো রাষ্ট্রক্ষমতা বলছি থাকবে, যে আর এসে আজকে দল দেশটাকে সমস্যা জাতীয়। এত পিছিয়ে নিয়ে যাবেন। জাতীয় সমস্যায় ব্যক্তিরও প্রয়োজন আছে, এক্স্যাক্টলি, দলের তো আছেই। সেই জন্যই আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। কারণ দেশটা যে তো তাদের লুটে পুটে খেয়ে ফেলতেছে কারা, আওয়ামী লীগ এবং তার সাথে অংশীদার আপনারা। আপনারা কিছু করেন নাই। আমরা কি করেছি না করেছি এখন না, না, ওই জায়গায় শেষে তো আর বক্তব্য আসে না। আত্মসমালোচনা আমরা না এটা করেন। করেছি যে বাকশাল আপনারা যদি আত্মসমালোচনা না করেন, আওয়ামী লীগকে জীবনেও জনগণ আপনাদের ভোট দেবে না। আওয়ামী লীগকে রাজনীতি করতে দিয়েছি, আপনারা দেশের 50 সংবাদপত্রের বছর পিছিয়ে স্বাধীনতা দিয়েছি, নির্বাচন দিয়েছি, আধুনিক রাষ্ট্র গড়ে তোলার জন্য ওইটা কিছু সারা না, পৃথিবীতে ইমেজ সৃষ্টি করেছি। টোটাল লুটপাট আর করে ব্যর্থতা দেশটাকে থাকতেও পোকলা পারে করেছেন। আপনাদের খালি দৃষ্টিতে। ব্যর্থতা না, লুটপাটের কথা বলে না, আমি লুটপাট এত করছেন যে দেশটা পোকলা হয়ে গেছে। মামলার সব খবর আছে আমার কাছে। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আব্দুল রহমান ভাই শেষ করছি, আমরা একেবারেই শেষ করে দিচ্ছি। লুটপাটের খবর থাকুক বা না থাকুক, আমরা লুটপাট চাই না, আমরা সন্ত্রাস চাই না, আমরা জাতির কোনো সর্বনাশ চাই না, স্বাধীনতায় আমরা বিশ্বাস করি। তবে যে খেলার কথা বললেন, খেলোয়াড় হিসেবে আমাদের সম্মানিত একজন আলোচক, তিনি এই সরকারের সাথেও রয়েছেন এবং আজকের আলোচক হিসেবেও রয়েছেন আমাদের ফিরোজ ভাই। যদি খেলা অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, তাহলেই কিন্তু সেই খেলার যে সমৃদ্ধ যে ভাবনা সেটি আমরা পাবো। জাতির সংকট মোকাবেলায় সকল দল সকলের অংশগ্রহণ আমরা চাই, সেটি মান্নাবাইদের অংশগ্রহণ, আমরা বিএনপির অংশগ্রহণ, আওয়ামী লীগের অংশগ্রহণ, জাতীয় পার্টির অংশগ্রহণ, সর্বস্তরের শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ চাই। দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ আমাদের সাথে সিটিস্কেপ গণতন্ত্র এখন অনুষ্ঠান। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অতিথির সঙ্গে দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন।